প্রায় 1 মাস জলমগ্ন বিদ্যুৎ দফতরের অফিস। জলের নিচে কাকদ্বীপের বিদ্যুৎ দফতরের অফিস। বর্ষা নামতেই জল জমে যায় সেখানে। দীর্ঘদিন ধরে জল জমে থাকায় বিপত্তি, অসুবিধায় পড়তে হচ্ছে সেখানকার স্থানীয়দের। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, এখান থেকেই বোঝার চেষ্টা করব যে প্রতি বছরই কি একই সমস্যায় ভুগতে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের? প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ দেখো, প্রতি বছরই যে জায়গায় ওই যে কাকদ্বীপের যে ইলেকট্রিক অফিসটা রয়েছে, প্রায় প্রতি বছরই বর্ষার কালে কিন্তু এই ভোগান্তির শিকার হতে হয় যারা অফিসে আসেন এবং যারা গ্রাহক, অর্থাৎ বিদ্যুতের বিল থেকে শুরু করে বিভিন্ন কাজে আসে। একদম এক হাঁটু জল পেরিয়ে বেশ কিছুটা দূর গিয়ে তবে কিন্তু ইলেকট্রিক অফিসে যেতে হয়। এবং তারা যেটা বারে বারে অভিযোগ করছে যে এই যে জমা জল দীর্ঘদিন জমে থাকার ফলে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়, মশা থেকে শুরু করে এলাকায় কিন্তু ছড়াচ্ছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু কিছুটা হলেও আতঙ্কিত। এবং এই বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা যখন কথা বলেছিলাম, তারা কিন্তু সরাসরি আমাদেরকে সাক্ষাৎকার দেয়নি। তবে তারা যেটা জানিয়েছেন যে এই যে ব্যবস্থা হয়ে রয়েছে, যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেটা দ্রুত সমাধান করবেন। এবং এইখানেই কিন্তু মানুষজনের অভিযোগ যে এইটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। প্রায় 1 মাস হতে চললো ইলেকট্রিক অফিসের যে পুরো এলাকাটা কিন্তু পুরো জলমগ্ন হয়ে রয়েছে, কিন্তু কারোর কোনো হিল্লোল নেই। কবে ঠিক হবে সেই দিকে কিন্তু তাকিয়ে ওই কাকদ্বীপের যে ইলেকট্রিক অফিস, তার যে গ্রাহক এবং যারা অফিসে আসেন তারা। বেশ, ধন্যবাদ। এই জলের উপরে আস্তে আস্তে করে সব যেতে হচ্ছে এবং টোটো নিয়ে যাচ্ছি, টোটোর মানে মোটর ডুবে যাচ্ছে, এমন পরিস্থিতি। আমরা এটা কতদিন থেকে? এটা আজকে ধরুন না, মানে বর্ষা যা পড়েছে সেদিন থেকেই হচ্ছে এই রকম অবস্থা। পরিস্থিতি কি এইখানেতে দেখতে পাচ্ছি, মাঠ ঘাট সব ডুবে আছে, মানে 1 হাঁটু জল। এই 1 হাঁটু জল পাড়িয়ে গেলেন? হ্যাঁ, কারণ আমি এর আগেও একদিন এসেছিলাম, এরকম বৃষ্টির জন্য হয়েছে, আবার আজকেরও দেখলাম তাই আছে। কতটা সমস্যা? সমস্যা তো হচ্ছে, সমস্যা এরকম জল পেরিয়ে গেলে সমস্যা হবে না। আইলা আমফানের পর মেলেনি সরকারের সাহায্য। সমস্যায় সুন্দরবনের কালীতলা গ্রামের একাধিক পরিবার। কালীতলা পঞ্চায়েতের বিরুদ্ধে সাহায্য না করার অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। এখান থেকে একটু বোঝার চেষ্টা করব, সরকারি সাহায্য থেকে বঞ্চিত সেখানকার মানুষজন, আর সাহায্য পাওয়া যাচ্ছে না বা পাননি, তারা এই অভিযোগ করছেন। পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে, কেন পেলেন না সেখানকার স্থানীয় বাসিন্দারা? দেখো, এই বিষয়ে কিন্তু আমরা স্থানীয় পঞ্চায়েত, যে কালীতলা পঞ্চায়েতের প্রধান, তার কাছে কিন্তু আমরা জিজ্ঞাসা করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে যেহেতু 100 ত্রিপল আসে, 5,500 মানুষ, কজনকে আর ত্রিপল দেওয়া যাবে? আর যে সরকারি আবাসনের যে ঘর, সেই ঘর সিরিয়াল অনুযায়ী যেরকম ভাবে আসবে সেরকম ভাবে যারা দরখাস্ত করেছে তারা পাবে। কিন্তু এইখানে একটা সব থেকে বড় প্রশ্ন, যারা অভিযোগ করছে, এই কালীতলা গ্রামের যেসব মানুষ যারা অভিযোগ করছে, তাদের একদম প্রত্যক্ষ আমরা তাদের ছবি তুলেছি, যে একদম ভগ্ন দশার অবস্থায় বাড়ি, তাদের বাড়ি দিয়ে জল পড়ছে, তাদের এতটাই দুর্গতির মধ্যে পড়ে রয়েছে তারা। আইলা আমফানের মতন দুর্যোগ গেছে, সেখানে তারা কোন রকম সরকারি সাহায্য পায়নি, ত্রিপল পায়নি, আর্থিক সাহায্য পায়নি, এমনকি সরকারি যে আবাসনের ঘর সেটাও পর্যন্ত পায়নি। বহুবার তারা পঞ্চায়েত তারা দরখাস্ত করেছে, আবেদন করেছে, কিন্তু কোন রকম তারা সাহায্য পায়নি। একদম এই যে রায়মঙ্গল নদীর যে শাখা নদীর উল্টো দিকেই হচ্ছে সুন্দরবন জঙ্গল, আর তার এইদিকেই হচ্ছে কালীতলা। এই কালীতলা গ্রামের মানুষ এমনি হচ্ছে, এখানকার কিন্তু কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ, এখানকার মানুষ কিন্তু হতদরিদ্র, এবং তার মধ্যে এই যে সরকারি সাহায্য না পেয়ে কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে। এমন অভিযোগ তুলছে যে বার্ধক্য ভাতা, সেই বার্ধক্য ভাতা তিনবার আবেদন করেও কিন্তু তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করছে এই কালীতলা গ্রামের একাধিক মানুষ। এবং তারা কিন্তু বারবারও এটা জানাচ্ছে যে তারা এই যে আইলা আমফানের যে সাহায্য থেকে শুরু করে বার্ধক্য ভাতা, সরকারি আবাসনের বাড়ি, পুরোটাই কিন্তু তারা একবার না একাধিকবার পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের তরফে কিন্তু তারা জানিয়েছে, কিন্তু কোন রকম সমাধান কিন্তু তারা পায়নি। বেশ, অনেক ধন্যবাদ অনুপম। আইলার পরের থেকে চাল ফাল কোনো কিছু দেয়নি, খালি ওই 16 কিলো করে চাল, ওই চালটা দেয়, তাই মাঝে মাঝে বলে চাল দেবো না, তোমরা পাবা না। বিজেপির লোক পলিথিন দেয়নি, আমার ঘর দেয়নি,
আমফানের টাকা দেয়নি, বুলবুলির হাঁড়ি কড়া দেয়নি, কোনো কিছু না। 5 বার এতে দিছি দরখাস্ত আমার বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকারে, তো বার্ধক্য ভাতা দেয়নি না। সমস্যা আমার আইলয় ঘর বাড়ি কিছু ছিল না। আমি পঞ্চায়েতে অনেকবার আবেদন করেছি, ওনারা আমাদের একটা পলিথিন আইলার চাল কোনো কিছু আমার সুযোগ সুবিধা দেয় না। সরকারি ঘর সরকারি ঘর আমি পাইনি। চেয়েছিলেন? হ্যাঁ চেয়েছি, ওদের কাছে আবেদন করেছি, কাগজপত্র জমা দিয়েছি দুয়ারে, ওনারা আমার কথায় কোনো গুরুত্ব দেয়নি। এরকম কত পরিবার রয়েছে আপনাদের এখানে? বহু পরিবার আছে এরকম। 4% এরকম পরিবার একটা নেই, বিপুলও পায় না। বিডিওর সঙ্গে কথা বলেছি, 4-5 দিন ধরে, 1 সপ্তাহ 15 দিন ধরে যাচ্ছি, টিউবওয়েল দিন বলছি একটা পলিথিন নেই। তাহলে আমরা যদি একটা পলিথিন না পাই তাহলে কি করে দেবো? একেবারে আবাস যোজনার ঘর থেকে তারা বঞ্চিত বলছে। আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা কেন টাকা পাচ্ছে না, ঘর কমিটি পাচ্ছে না। যারা অভিযোগ করছে তারা ঘর পাবে। আমাদের বাংলা আবাস যোজনায় যদি তাদের লিস্ট আপ হয়ে থাকে 1104 এর ভিতরে, তারা ঘর পাবে। এছাড়াও যদি তার ঘর না পায়, আবার পরবর্তী সার্ভার। পুলিশের পদক্ষেপে প্রশ্ন হাইকোর্টের। ছাত্র সমাজের 4 প্রতিনিধিকে গ্রেপ্তারে প্রশ্ন বিচারপতির। খুনের ষড়যন্ত্রে গ্রেপ্তার হলেও 24 ঘন্টায় মুক্তিতে প্রশ্ন। 27 আগস্ট খুনের ষড়যন্ত্রে 4 জন গ্রেপ্তার হন। অর্ণব রয়েছে, আরো বিস্তারিত জানবো। অর্ণব, হাইকোর্টের কি পর্যবেক্ষণ এই মামলার পরিপ্রেক্ষিতে? দেখো, 27 তারিখ ছাত্র সমাজের ডাকে নবান্ন চল অভিযান ছিল, তার ঠিক আগের দিন 26 তারিখ হাওড়া স্টেশনে যে সমস্ত ছাত্ররা আসছিলেন তাদের তদারকির দায়িত্বে ছিলেন যে 4 জন ছাত্র, তাদেরকে পুলিশ প্রথমে আটক করে এবং পরে তাদের গ্রেপ্তার করে ওই দিন রাত 12টা 5, অর্থাৎ 27 তারিখ রাত 12টা 5 নাগাদ। এই ক্ষেত্রে 4 ছাত্র বা ছাত্র সমাজের প্রতিনিধিকে গ্রেপ্তার, এবং সেই গ্রেপ্তারকে ঘিরে হাওড়া পুলিশের যে পদক্ষেপ, এই 2 পদক্ষেপ নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তিনি জানান, যদি হিনিয়াস ক্রাইম অর্থাৎ জঘন্যতম অপরাধ, খুনের চেষ্টা বা খুনের এই ধরনের যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, কোনো ইনপুট যদি হাওড়া পুলিশ পেয়ে থাকে, সেক্ষেত্রে এই জঘন্যতম অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্য দিয়ে তাকে, অর্থাৎ এই 4 জনকে ছেড়ে দেওয়া হলো কেন? তাহলে পুলিশ কি এমন ইনপুট পেলো তাকে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হলো? আর যদি যে ইনপুট তারা পেয়েছিল অর্থাৎ গোয়েন্দা সূত্রে, সেই ইনপুট যদি ঠুনকো হয়, তাহলে 24 ঘন্টা তাদের আটকে থাকতে হলো কেন? অর্থাৎ 2 ধরনের প্রশ্নই বিচারপতি রাজস্বী ভরদ্বাজ করেছেন, এবং এক্ষেত্রে এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি তথ্যাদি অর্থাৎ কেস ডায়েরি মামলা যা রয়েছে তা মঙ্গলবারের মধ্যে হাইকোর্টে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে হাওড়া পুলিশকে, এবং এই নথি তথ্য দেখার পরই পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানাবে কলকাতা হাইকোর্ট। বেশ, ধন্যবাদ অর্ণব। দিনহাটায় সেতু না থাকায় ঝুঁকির পারাপার। একটা ছবি দেখুন আপনারা, দেখুন কিভাবে দড়ি টেনে নৌকা পারাপার করতে হচ্ছে, এবং একেবারে সেই সেতু না থাকার জন্য ঝুঁকির পারাপার করতে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো এবং দড়ি টানা নৌকা। ধরলা নদী পেরিয়েই প্রতিদিন এইভাবেই বাজার যেতে হয়, অফিস করতে হয় এবং স্কুলে যেতে হয় ছোট ছোট পড়ুয়াদের। বর্ষায় নদীর জলস্তর বেড়ে গেলে ঘুরপথে যাতায়াত করতে হয়। শুভঙ্কর রয়েছে, আরো বিস্তারিত জানবো। শুভঙ্কর, এই ছবিটাই কি প্রতি বছর, মানে বর্ষাকালে বৃষ্টি হবে, বৃষ্টি হলেই কি এরকম ঝুঁকি নিয়ে পারাপার? প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, দেখে একেবারেই দিনহাটা 1 ব্লকের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এই ধরলা নদী। প্রতি বছর এই ধরলা নদী আছে, ধরলা নদীর এপারে রয়েছে মাতালহাট গ্রাম পঞ্চায়েত, ও পাশেই রয়েছে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। কিন্তু ওই যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর বাসিন্দাদের নৌকা নদী পেরিয়ে মাতালহাটে আসতে হয়, অর্থাৎ মাতালহাট গ্রাম পঞ্চায়েত কার্যালয় আছে, স্কুল আছে, হাট বাজার আছে, সেগুলো বিভিন্ন কারণে আসতে হয়। কিন্তু এই নদীতে সেতু নেই, ফলে বাসিন্দারা যখন একদম শুখা মরশুম হয় তখন ওই বাঁশের মাচায় বাঁশের সাঁকো তৈরি হয়, কিন্তু অন্য অন্য সময় দড়ি টানা নৌকায় ব্যবহার করতে হয়। সেখানে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা নৌকা থাকে, সেই নৌকার মধ্যে দড়ি বাঁধা হয়, তারপর বাসিন্দারা যারা যাতায়াত করেন নিজেরাই দড়ি টেনেন যাতায়াত করেন, এবং দশকের পর দশক ধরে এই পরিস্থিতি চলছে। বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সেতুর দাবি করেছেন, এবং বাসিন্দাদের যেটা অভিযোগ যে ভোট আসে ভোট যায়, নেতারা আসে মন্ত্রীরা আসে, প্রতিশ্রুতি দেয়, ভোট আসে ভোট যায়, কিন্তু ছবিটার কোনো বদল হয় না। বেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর। আমাদের অসুবিধা মানে আমাদের তো ডেইলি এখানে আসতে হয়, 2 মাইল রাস্তা আমাদের 10 কিলোমিটার ঘুরে 11 কিলোমিটার ঘুরে আসতে হয়, ভীষণ অসুবিধা আমাদের। কিন্তু এখানে তো ব্রিজ হচ্ছে না, প্রতিদিনই এইভাবে কষ্ট করে যেতে হয়। প্রতিদিনই আমাদের এইভাবে কষ্ট করতে হয়। বর্ষার সময় তো প্রচন্ড অসুবিধা, যাতায়াতের জন্য কোনো নৌকা নাই, তো ঘুরে দিয়ে যাতায়াত করা লাগে,
জাগলে তো বর্ষা আসলে ভাঙে চলে যায়, বর্ষার সময় স্কুলে আসতে পারে না, 1-2 মাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের নিয়ে এইভাবে আসতে ভয় লাগে না? এখন কি করা যাবে, বাচ্চাদের তো স্কুলে পড়াশোনা করা লাগবে। ওই পার থেকে কত ছাত্রছাত্রী আসে এবারে? তাও মোটামুটি মনে করো 400-500 ছাত্রছাত্রী আসে এদিকে। অসুবিধা যে যাওয়া আসে, যখন ভর্তি জল ছিল আমরা তো অন্য দিক দিয়ে ঘুরে এসেছি, এই ভুঁড়ের মধ্যে যাই, ভুঁড়ে করছিল এর মধ্যে ভুঁড়েতে যাই, ভুঁড়েতে যে কি পরিস্থিতি, কেউ কেউ জলে পড়ে যায় এমন পরিস্থিতি হয়। কতদিন ধরে এই কষ্ট চলছে? সারা জীবনে যতদিন এখানে তো ব্রিজ হচ্ছে না। আজ কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ পুজো হয়। সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে কার্যত। এবং শুধু তাই নয়, আজ পুণ্য তিথিতে শক্তি আরাধনা বাংলা জুড়ে। শুম্ভ নিশুম্ভ নাসিনীর বন্দনায় পুজোপাঠ, বামাখ্যাপার সিদ্ধি লাভ স্মরণে তারাপীঠেই ভক্তের ঢল। অক্ষয় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি তারাপীঠ থেকে। অক্ষয়, তারাপীঠে আজ সকাল থেকে এই বিশেষ পুজো পাঠ এবং ভক্তদের ভিড় চোখে পড়ছে, এই মুহূর্তের ছবিটা তুলে ধরো। দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠের সব থেকে বড় উৎসব তারাপীঠে। এবং এই আজকের এই বিশেষ তিথিতেই সাধক বামদেব তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন এবং তারপর থেকেই তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা কিন্তু তাৎপর্য আলাদা। এবং আজকের এই দিনটাতেই তন্ত্র সাধকরা তারাপীঠ মহাশ্মশানের যে দ্বারকা নদ, সেই দ্বারকা নদে স্নান করার পর তন্ত্র সাধনায় মেতে ওঠেন। তার কারণ দ্বারকা নদে স্নান করার পর মা তারার পুজো দিলে এবং তন্ত্র সাধনা করলে পুণ্য লাভ হয়। এবং আজ ভোর থেকেই গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে এবং সারা রাত্রি আজ মন্দির খোলা থাকবে। এবং ভোর থেকে প্রচুর পুণ্যার্থী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন মা তারার পুজো দেওয়ার জন্য। এবং বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীদের সংখ্যাও কিন্তু বাড়ছে। প্রশাসনের তরফ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণ পর মা তারাকে বিশেষ যে অন্নভোগ আজকে দুপুরের, সেই অন্নভোগ নিবেদন করা হবে। এবং সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছেন তেমনটা না, ভিন রাজ্য থেকে বহু পুণ্যার্থী এসেছেন আজকের এই বিশেষ তিথিতে। এবং বিশেষ করে এই তিথিতে পুজো দিলে পরিবারের মঙ্গল হয় এবং আরও পুণ্য অর্জন করা যায়, সেই বিশ্বাস নিয়েই পুণ্যার্থীরা ছুটে আসেন আজকের বিশেষ এই তিথিতে। এবং সেই মতো ভোর থেকেই প্রচুর মানুষ ভিড় করছে এবং এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষের ভক্তের সমাগম হয়েছে তারাপীঠ মন্দিরে। ধন্যবাদ অক্ষয়। ভোর 4টে মায়ের মন্দির খোলা আছে, তখন মায়ের স্নান হয়ে মঙ্গলার্থে ঠিক 5টা 5-এ যখন অমাবস্যা শুরু হয়েছে, গর্ভগৃহ খুলে দেওয়া হচ্ছে। ঠিক দুপুর 12টা মায়ের মধ্যাহ্ন ভোগ হবে। তখন বিভিন্ন উপাচার দিয়ে মায়ের মধ্যাহ্ন ভোগ, পোলাও, অন্ন, খিচুড়ি এই সমস্ত দিয়ে মায়ের অন্ন ভোগ দেওয়া হবে। সন্ধ্যা 6টায় মাকে স্বর্ণলঙ্কা দিয়ে সাজানো হবে রাজবেশে। সেই সময় মায়ের একটা শীতল ভোগ, লুচি, সুজি, বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে দেওয়া হবে। রাত্রি 12টায় নিশি পুজো হবে। তখন মাকে ফুলের সাজ দিয়ে সাজিয়ে দিয়ে খিচুড়ি ভোগ, সারাদিন যে বলি হচ্ছে সেই বলি পাঠার মাংস মাকে নিবেদন করা হবে। এদিকে কঙ্কালীতলাতেও কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজো। সকাল থেকে বীরভূমের সতীপীঠে ভক্তের ভিড়। আজ সন্ধ্যেই কঙ্কালীতলায় বিশেষ পুজো দিতে সকাল থেকে লম্বা লাইন। তারাপীঠের পাশাপাশি কঙ্কালীতলার ছবিটা আপনারা দেখছেন, সেখানেও কিন্তু আজ সকাল থেকে ভক্তদের ভিড়। কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজো, সেখানেও বীরভূমের সতীপীঠে ভক্তদের ভিড়। আজ সন্ধ্যেই কঙ্কালীতলায় বিশেষ পুজো। ইন্দ্রজিৎ রোজ রয়েছে আমাদের সঙ্গে কঙ্কালীতলা থেকে একেবারে সরাসরি। ইন্দ্রজিৎ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এই মুহূর্তে দেখা যাচ্ছে তুমি যেখানে রয়েছো ভক্তদের ভিড় চোখে পড়ছে। আজ দিনভর পুজো পাঠের কি কি কর্মসূচি রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, বীরভূমের তারাপীঠ যেমন একদিকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভিড় হয়েছে, তেমনই কিন্তু বীরভূমে যে সতীপীঠ রয়েছে কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলাও কিন্তু ইতিমধ্যেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমি দেখিয়ে রাখার চেষ্টা করবো, আমি যেখানে রয়েছি এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। সেই গর্ভগৃহের মধ্যে কতটা ভিড় রয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু মায়ের যে ভোগ, সেই ভোগ কিন্তু নিয়ে আসা শুরু হয়েছে এবং একটু পরেই ভোগ আরতি হবে ও ভোগ হবে। পাশাপাশি যেটা বলে রাখবো, মন্দির কমিটির পক্ষ থেকে কিন্তু আজকে রাত্রে বিশেষ এক পুজোর আয়োজন করা হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে যে পুজো, সেই পুজো কিন্তু করা হবে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের মধ্যে কতটা পরিমাণ ভিড় রয়েছে, সেই ভিড়টাকে একটু দেখিয়ে রাখার জন্য। কারণ ইতিমধ্যে শুধুমাত্র তারাপীঠ নয়, তারাপীঠ ছাড়াও কিন্তু কঙ্কালীতলা কলকাতা থেকে শুরু করে বোলপুরের আশেপাশের গ্রাম থেকেও বেশ কিছু মানুষ তারা বিভিন্ন ভাবে কিন্তু ভিড় করছে এই কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। এছাড়াও যে সম্পূর্ণভাবে মন্দিরের ভেতরে ঢুকে দেখালাম। এরপরে আমি মন্দিরে যে লাইন রয়েছে, সেই লাইনটা একটু দেখে দেখার চেষ্টা করি, কত বড় লাইন পড়েছে ইতিমধ্যে।
যত সময় বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে, এমনটাই কিন্তু বলছে মন্দির কমিটি। একেবারে বোঝাই যাচ্ছে লম্বা লাইন এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন পুজো দিতে। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। রাজবাড়ির পুজোটি সারা রাত ধরে পুজো হবে, অনেক ভক্ত সমাগম হবে। আমাদের মায়ের কুণ্ডুজল সকালে পুজো হয়ে গেছে, ওখানে ভোগ আলুতে এসব দিয়ে পড়বে দেওয়া হবে, রাতেও সন্ধ্যায় দেওয়া হবে, অবস্থা হবে। মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না, অবশ্যই চেষ্টা করব, মা ডাকছে। এই প্রথমবার নাকি আগে এসেছে? এই প্রথমবার। আজকে কৌশিকী অমাবস্যা পড়ে গেছে, আমরা এখানে এসেছি, একটা মানে কি বলবো, মানে মিলে গেছে ব্যাপারটা, ভালোই লাগছে পুজো দিতে এসে।